মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপত্য কোনটা? চীনের মহাপ্রাচীর নাকি মিশরের পিরামিড? এগুলো তৈরি করতে হাজার হাজার শ্রমিকের হাত লেগেছিল বছরের পর বছর সময় আর কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু যদি আপনাকে বলা হয় কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া, কোনো শ্রমিকের সাহায্য ছাড়া, শুধু একটা হাতুড়ি আর একটা ছেনি নিয়ে একজন মানুষ আস্ত একটা পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন, আপনি কি বিশ্বাস করবেন? শুনতে রূপকথা মনে হলেও এটি আমাদের এই ভারতবর্ষের মাটির বুক চিরে উঠে আসে এক জীবন্ত সত্য। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ সিনেমার গল্প বলতে আসিনি। আজ আমরা কথা বলবো এমন এক জেদকে নিয়ে যা পৃথিবীর সমস্ত যুক্তি আর বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আজ আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কেতন মেহতা পরিচালিত এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত মাস্টারপিস চলচ্চিত্র মঞ্জির দ্য মাউন্টেন ম্যানকে নিয়ে। একই সাথে আমরা তুলিয়ে দেখব আসল দাশরথ মঞ্জির জীবনের সেই 22 বছরের প্রতিটা দিনের রক্ত ও ঘামের ইতিহাস। ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে, কারণ 22 বছরের লড়াইকে 5 মিনিটে শেষ করা তো আর সম্ভব নয়। তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটি দেখার পর জীবনের যে কোনো বড় সমস্যার সামনে দাঁড়িয়ে আপনি আর কখনো ভয় পাবেন না। সিনেমার গভীরতায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সেই সময়ে বিহারের সামাজিক প্রেক্ষাপটকে। সালটা 1950 বা 60-এর দশক। বিহারের গেহলোর গ্রামটি ছিল চরম দরিদ্র আর জাতিভেদের অন্ধকারে ডুবে থাকা একটি অঞ্চল। সেখানে তথাকথিত উচ্চ জাতের শ্রেণীদের শাসন চলতো আর মুশুহুর সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া মানুষদের মানুষ বলে গণ্যই করা হতো না। গ্রামের মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছিল একটা বিশাল পাথরের পাহাড়। শহরের বাজার ঘাট, স্কুল, কলেজ ও হাসপাতাল যেতে হলে পাহাড় ঘুরে প্রায় 55 কিলোমিটার রাস্তা পার হতে হতো। আর এই গ্রামে বাস করত দাশরথ মাঞ্ঝি। ছোটবেলায় তার বাল্য বিবাহ হয়। বধূর নাম ছিল ফাগুনিয়া। একদিন বাবার ঋণের দায়ে জমিদার যখন দাশরথকে কৃতদাস হিসেবে খাটানোর চেষ্টা করে, তখন কিশোর দাশরথ গ্রাম থেকে পালিয়ে কয়লা খনিতে কাজ করতে চলে যায়। সিনেমায় এই অংশটি আমাদের দেখায় যে দাশরথ জন্ম থেকে বিদ্রোহী ছিলেন। তিনি প্রচলিত অন্যায়ের সামনে মাথা নত করতে শেখেননি। দীর্ঘ 7 বছর পর যখন তিনি গ্রামে ফিরে আসেন, তখন তিনি আর অবুঝ শিশুটি ছিলেন না। তার পরনে ছিল আধুনিক জামা কাপড়, চোখে চশমা আর এক স্বাধীন মানুষের স্বপ্ন। তারপরেই দেখা হয় ফাগুনিয়ার। প্রথম দেখাতেই দশরথ ফাগুনিয়ার প্রেমে পড়ে যায়। কিন্তু টুইস্ট হলো ফাগুনিয়া আসলে অন্য কেউ নয়। ছোটবেলাতেই দশরথের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। এরপর একই সাথে বাসে উঠে দাশরথ ও ফাগুনিয়া নিজের গ্রামের দিকে যায়। গ্রামে ফিরে তিনি দেখলেন সময় পাল্টেলেও তার গ্রামের মানুষের ভাগ্য একটুকু পাল্টায়নি। তারা আগের মতোই জমিদারদের পায়ের নিচে পিষ্ট হচ্ছিল। তবে বাড়ি ফিরে দশরথ খুব খুশি ছিলেন। তার বাবা এখন একা, কারণ মা মারা গেছে। কয়েকদিন পর দশরথের বাবা তাকে নিয়ে যায় ফাগুনিয়ার বাড়িতে দশরথের ছোটবেলার বউ ফাগুনিয়াকে আনতে। কিন্তু ফাগুনিয়ার বাবা এখন দশরথকে বেকার ভেবে এই বিয়েতে রাজি হন না। তখন হঠাৎ করে আসে ফাগুনিয়া। দশরথ দেখে তো অবাক। বাস, প্রেম কি আর বাধা মানে? শুরু হলো তাদের লুকিয়ে লুকিয়ে দেখা করা, চুপি চুপি ফাগুনিয়ার বাড়ির পেছনে গিয়ে রোমান্স করা। এইসব করতে করতে হঠাৎই একদিন দশরথ শুনতে পায় ফাগুনিয়াকে বিয়ে করছে অন্যজন। সাথে সাথে সঙ্গে সঙ্গে হাতে কুড়ুল নিয়ে ফাগুনিয়ার বাড়িতে যায়। ফাগুনিয়াও যেন আসার জন্য রেডি। তারা পালায়। পেছনে তাদের অনেক লোক। তারা এক জায়গায় কাদার মধ্যে লুকোয়। এই দৃশ্যটি দেখার মতো ছিল। এরপর তারা পালিয়ে বিয়ে করে একে অপরকে জড়িয়ে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখার মুহূর্তগুলো দর্শক হিসেবে আমাদের মনে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করে। কিন্তু প্রকৃতি হয়তো এই সুখ সহ্য করতে পারছিল না। একদিন বাজারে খেলনা বিক্রি করছিল ফাগুনিয়া। তখনই গ্রামের এক উচ্চ সম্প্রদায়ের মানুষ এসে ফাগুনিয়ার সাথে অসভ্যতামি করলে দশরথ তাকে খুব মারে। আসলে দশরথ ফাগুনিয়াকে খুব ভালোবাসতো, তেমনি ফাগুনিয়াও কিন্তু দশরথকে খুব চাইতো। রাতে তাদের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়। আসলে ফাগুনিয়া ভয় পেয়ে যায়, কারণ তারা জমিদার, তাদের অনেক লোকজন আছে, যদি দশরথকে কিছু করে দেয়। তাই ঝগড়ার মধ্যেই ফাগুনিয়া দশরথকে বলে সে মা হতে চলেছে। পরের দিনই রাতে সেই উঁচু শ্রেণীর লোকটি বন্দুক নিয়ে চলে আসে দশরথকে মারার জন্য। কিন্তু সেদিন দশরথ ও ফাগুনিয়া বাড়িতেই ছিলেন না। পাশের বাড়ির এক নারীকে তুলে নিয়ে যায়। সেই নারী ছিল দশরথের চাচি। তাকে জমিদার মিলে ধর্ষণ করে ফেলে দেয় এক পুকুরের ধারে। কেন জানি আমার মনে হয় এই অত্যাচারী ছিল জমিদার ও উচ্চ শ্রেণী মানুষদের তখনকার সময় প্রধান
পেশা। যাকে গল্পে আসা যাক। এইভাবেই একদিন দশরথের জীবনে আসে একটি পুত্র সন্তান। বেশ কাটে তাদের সুখের জীবন। এইভাবেই থাকতে থাকতে ফাগুনিয়া আবার গর্ভবতী হয়। একদিন দশরথ কাঠ কাটতে যায় পাহাড়ে গ্রামের মানুষদের সাথে, আর এখান থেকেই তার জীবন বদলে যায়। 1959 সালে এক তপ্ত দুপুরে ফাগুনিয়া যখন অন্তঃসত্ত্বা অবস্থায় পাহাড়ের বিপজ্জনক সরু পথ বেয়ে উপরে উঠছিলেন স্বামীর জন্য খাবার নিয়ে, তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। পা পিছলে ফাগুনিয়া গভীর গিরিখাতে পড়ে যান। খবর পেয়ে দশরথ যখন রক্তাক্ত ফাগুনিয়াকে উদ্ধার করেন, তখন চোখের সামনে তিনি দেখেন পাহাড়ের সেই নির্মম রূপকে। ফাগুনিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সোজা পথ ছিল না। দীর্ঘ পথ ঘুরে যখন হাসপাতালে পৌঁছানো হলো, তখন ফাগুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। তবে মৃত্যুর আগে তিনি জন্ম দিয়ে যান একটি ফুটফুটে কন্যা সন্তানের। দশরথের কান্নায় কোনো শব্দ ছিল না, শুধু ছিল এক তীব্র শূন্যতা। স্ত্রীর চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর মানুষের সাধারণ প্রতিক্রিয়া কি হতো? ভাগ্যের দোহাই দিয়ে কাঁদা কিংবা গ্রাম ছেড়ে চলে যাওয়া। কিন্তু দশরথ মানজি সাধারণ ছিলেন না। তিনি চিতার ছাই কপালে মেখে সোজা চলে গেলেন সেই পাহাড়ের সামনে। পাহাড়ের রুক্ষে পাথরের গায়ে হাত রেখে তিনি চিৎকার করে বললেন, বহুত বড়ি হ্যাঁ তু, বহুত ঘমंड है তোরে মে, দেখ দেখ कैसे तेरे को तोड़ते हैं, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। এই এক সংলাপে নওয়াজুদ্দিন সিদ্দিকী আমাদের গায়ের লোম খাড়া করে দেয়। মানুষটি তার ঘরের ছাগল বিক্রি করে মাত্র কয়েকটি টাকায় একটা হাতুড়ি আর একটা ছেনি কিনে আনেন। এরপর 1960 সাল থেকেই শুরু হলো এক অসীম যুদ্ধ। গ্রামের মানুষ হাসছিল, জমিদাররা ভাবছিল বউয়ের শোকে দশরথ পাগল হয়ে গেছে। গ্রামে অনেকেই তাকে পাগল বলতো, কিন্তু দশরথের কানে তখন শুধু ফাগুনিয়ার সেই শেষ গঙ্গানির শব্দ বাজছিল। তিনি যখন প্রথম হাতুড়ে দিয়ে পাহাড়ে আঘাত করলেন, তখন পাথর থেকে ছিটকে আগুন বেরিয়েছিল। আসলে সেই আগুন ছিল দশরথের ভেতরের জমে থাকা বারুদ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, স্ত্রীকে যেভাবে বিনা চিকিৎসায় মরতে হয়েছে, এই গ্রামে আর কোনো মানুষকে যেন সেই পাহাড়ের কারণে অকালে মরতে না হয়। পাহাড় কাটার এই চ্যাপ্টারটি সিনেমার সবচেয়ে দীর্ঘ এবং বাস্তব জীবনের সবচেয়ে কঠিন অংশ। 22 বছরের সময়টা মুখের কথা নয়। এই 22 বছরে ভারতের রাজনীতি বদলেছে, সরকার বদলেছে, কিন্তু বদলায়নি কেবল দশরথের রুটিন। গ্রীষ্মের তীব্র দবদবাহে যখন বিহারের তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে যেত, যখন বাতাস আগুনের মতো জ্বলত, তখনও পাহাড়ের উপর দাঁড়িয়ে হাতুড়ি চালাতেন মানজি। সিনেমায় একটি দৃশ্যে দেখানো হয়েছে, পাহাড়ের কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সাধারণ মানুষ হলে হয়তো সেখানে আশা ছেড়ে দিত, কিন্তু দশরথ নিজের বুড়ো আঙুলটি পাথরের উপর রেখে ছেনি আর হাতুড়ি দিয়ে কেটে বাদ দিয়ে দিলেন, যাতে বিষ শরীরে না ছড়ায়। কারণ তার কাছে নিজের জীবনের চেয়েও পাহাড় কাটার প্রতিজ্ঞাটাই ছিল সবচেয়ে বড়। মাঝখানে গ্রামে তীব্র খরা দেখা দিল, সমস্ত নদী নালা শুকিয়ে গেল। গ্রামের মানুষ দলে দলে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করলো। এমনকি দশরথের বাবাও তাকে জোর করে নিয়ে যেতে চাইলেন, কিন্তু দশরথ যাননি। তিনি নদীর শুকনো কাদায় তৈরি নোংরা জল খেয়ে বেঁচেছিলেন, বনের পাতা খেয়ে পেট ভরেছিলেন, কিন্তু হাতুড়ি হাত থেকে নামাননি। এ সময় তিনি একা ছিলেন না, তার সাথে ছিল তার স্ত্রীর স্মৃতি আর অদম্য জেদ। সিনেমায় কেতন মেহতা কেবল একজন মানুষের জেদ দেখাননি, বরং ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার নগ্ন রূপকেও তুলে ধরেছেন। গ্রামের পঞ্চায়েত ও বনের কর্মকর্তারা দশরথকে বাধা দিতে এসেছিলেন। তারা দাবি করেছিলেন সরকারি পাহাড় কাটা কোনো অধিকার দশরথের নেই, তাকে জেলে পুরে দেওয়ারও ভয় দেখানো হয়েছিল। কিন্তু দশরথকে আটকানো কি এতই সহজ? একবার গ্রামের খবর এলো যে গ্রামে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিহারে আসছেন। দশরথ ভাবলেন তিনি তার পাহাড়ের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন। একজন পত্র লেখকের সাহায্যে দেখাও করলেন, কিন্তু এই আশাই রয়ে গেল। জেদের বসে দশরথ রেল লাইন ধরে পায়ে হেঁটে বিহার থেকে সরাসরি 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লি পৌঁছে যান। দিল্লিতে গিয়েও তিনি দেখলেন রাজপ্রাসাদের ভেতরে মানুষগুলো গরিবের দুঃখ বোঝে না। সরকারি সাহায্যে পাওয়ার আশায় তিনি রাজপথে আন্দোলনকারীদের সাথে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানেও জুটল পুলিশের লাঠিচার্জ। যে মানুষ দেশের মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, রাষ্ট্র তাকে তো কোনো সাহায্য করেননি, উল্টো পদে পদে বাধা সৃষ্টি করেছেন। অবশেষে এলো 1982 সাল। 22 বছরের দীর্ঘ লড়াইয়ের পর প্রকৃতির অহংকার চূর্ণ হলো। পাহাড়ের বুক চিরে তৈরি হলো 360 ফুট দীর্ঘ, 30 ফুট চওড়া এবং 25 ফুট গভীর এক সমতল রাস্তা। যে রাস্তা পার হতে আগে 55 কিলোমিটার ঘুরতে হতো, তাই এক ধাক্কায় নেমে এলো মাত্র 15 কিলোমিটারে। উজিরগঞ্জের হাসপাতাল আর গেহলর গ্রামের দূরত্ব মুছে গেল চিরতরে। 2007 সালে 17 আগস্ট এই
এই মহান মানব পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর বিহার সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা বিদায় জানায়। এই সিনেমায় আমাদের শেখায় যে মঞ্জিত দ্য মাউন্টেন ম্যান কেবল একটি সিনেমা নয়, এটি মানুষের মানসিক শক্তির এক জীবন্ত দলিল। দাশরথ মাঞ্ঝি আমাদের শিখিয়ে গেছেন, আপনার যদি লক্ষ্য স্থির থাকে আর মনে সততা থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। সব সময় উপরওয়ালার দোহাইয়ে অপেক্ষায় থাকবেন না, কি জানি আপনার দোহাইয়ের অপেক্ষায় হয়তো উপরওয়ালা আছে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।